হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে জ্ঞানচক্ষু গল্পটা আমরা নিয়ে এসেছি আজকে পড়ানোর জন্য। হ্যাঁ, তো জ্ঞানচক্ষু তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটা লিখেছেন হচ্ছে আশাপূর্ণা দেবী। আমরা এখানে কতগুলো বিষয় পরপর দেখবো। যেমন দেখো, এক হচ্ছে যে গল্পের নামকরণ, হ্যাঁ নামকরণ। দুই হচ্ছে যে গল্পের ক্ষেত্রে হচ্ছে লেখক পরিচিতি। 3 নম্বর হচ্ছে গল্পের বিষয় সংক্ষেপ। হ্যাঁ, বিষয় সংক্ষেপ। 4 নম্বর হচ্ছে যে উৎস, গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, উৎস। এইরকম ভাবে এবং এর পাশাপাশি পুরো গল্পটা আমরা পড়ে ডিসকাস করব, একদম পুরো ডিটেলসে পড়ে গল্পটা পড়ব। ঠিক আছে, সামগ্রিক গল্প একদম পড়ে ডিসকাস করবো। প্রথম থেকে পরপর ভিডিওটা দেখো, একটু বড় হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতগুলো জিনিস আমরা আলোচনা করব, তো সেই জন্য একটু বড় হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে তোমাদের পুরো এই গল্পটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কি বলছি দেখো, জ্ঞানচক্ষু গল্পটা লিখছেন হচ্ছে আশাপূর্ণা দেবী। এটা উৎস হচ্ছে কুমকুম। এটা নেওয়া হচ্ছে কুমকুম গল্প গ্রন্থ থেকে। ঠিক আছে, কুম গল্প গ্রন্থ, কুমকুম গল্প গ্রন্থ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আশাপূর্ণা দেবী জন্মাচ্ছেন 1909 খ্রিস্টাব্দে, আর 1995 খ্রিস্টাব্দে কিন্তু ওনার মৃত্যু হচ্ছে। ঠিক আছে, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, 1909 থেকে 1995 এর মধ্যে দুটো বড় কিন্তু বিশ্বযুদ্ধ হয়েছে। হ্যাঁ, বিশ্বযুদ্ধ, দুটো বড় বিশ্বযুদ্ধ, একটা হচ্ছে 1914 আর একটা হচ্ছে কি 1945, মানে 39 থেকে 45, 39। ঠিক আছে, 39 থেকে 45 এই সময়ের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ উনি কিন্তু দেখেছেন। ঠিক আছে, দেখো, অন্যতম প্রধান বাঙালি লেখিকা ছিলেন তিনি। জন্ম কলকাতায়, স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি, স্কুল কলেজে তিনি পড়াশোনা করতে পারেননি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা এবং পরিচিতি সমাজের অভিজ্ঞতার মাধ্যমে, মানে সমাজের যে অভিজ্ঞতাগুলো ঘটছে, এই যেমন বিশ্বযুদ্ধের কথা বলছি, উনি মূলত দেখবে সমাজের ঘটনা তার ভিত্তিতে বিভিন্ন বিষয়ের ডিসকাস করছেন, বর্ণনা করছেন। ঠিক আছে, তো সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, ছোট গল্প অজস্র বই লিখেছেন তিনি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এটা হচ্ছে ট্রিলজি বলা হয়। এই তিনটে একসঙ্গে, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এছাড়া অগ্নি পরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ, তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি এবং নানা সরকারি খেতাবে ভূষিত করেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। এবং এই মানে সমাজের কথাগুলোকে তিনি এমন সুন্দর করে তুলছেন, এখানেও ঠিক তাই। সাধারণ একটা গল্প, একটা ছেলে, তার গল্প কিন্তু এখানে উঠে আসছে। আমরা এবার বিষয় সংক্ষেপটা জানবো। তপন বলে একটা ছেলে এখানে আছে, তার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তপনকে কেন্দ্র করে গল্পটা লেখা। ঠিক আছে, তপন, তার একটা ধারণা ছিল ছোটবেলা থেকে যে লেখক যারা হন তারা নিশ্চয়ই মানুষ নয়, অন্য কোনো একটা গ্রহের প্রাণী হতে পারে, বা এরকম কিছু একটা ভাবনা চিন্তা তার মধ্যে ছিল। দেখো, আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, তপনের কিন্তু জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কথা আছে এখানে। জ্ঞান চক্ষু শব্দটার অর্থ কি, নামকরণ আমি বলছিলাম একটা কথা প্রথমে, যে দেখো,
নামকরণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো গল্পের ক্ষেত্রে যে নামকরণটা হয় সেটা কিন্তু তার বিষয় প্রবেশ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। তোমার ভালো লাগা থেকে শুরু করে সবকিছু, তুমি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে এসে জ্ঞানচক্ষু গল্পটা তুমি দেখতে আসছো, তোমার এমন কিছু আমি হয়তো দিলাম, বা এমন কিছু তুমি এই নামকরণ নাম দিয়েই সার্চ করছো করে কিন্তু তুমি এটা পাচ্ছ। তো এই জন্যে নামকরণটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো জ্ঞান চক্ষু অর্থাৎ জ্ঞানের নিমিত্ত চক্ষু, তপনের কিন্তু জ্ঞান পাওয়ার জন্য বা জ্ঞানের ক্ষেত্রে মানে তপনের যে জ্ঞান চোখ চোখ খুলে গেছিল সেটা কিন্তু এই গল্পের মূল বিষয় বা থিম। ঠিক আছে, কি বলছে দেখো, তপন একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে তার মাসির বিয়ে উপলক্ষে গ্রীষ্মকালে আহ ছুটিতে গেছে। সেখানে মেসোমশাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, যে মেসোমশাই একজন লেখক এবং অধ্যাপক। ঠিক আছে, তিনি লেখালেখি করেন, পাশাপাশি তিনি একজন অধ্যাপক। এবং তার সঙ্গে যখন মাসির বিয়ে হয়েছে তপনের তখন লেখক সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, এবং ওই মেশোকে দেখে আর কি তার একটা মনের মধ্যে নিজেও লিখতে পারি এই ধারণা তৈরি হয়। এবং তিনি মামার বাড়িতে চিলিকোঠাতে বসে বসে, মানে তপন চিলিকোঠাতে বসে বসে একটা গল্প লিখে ফেলে, মাসিকে তারপর দেখায়, মাসি সেটা মেসোমশাইকে দেখান, মেসোমশাই আবার সেটাকে কি করে, তোমার হচ্ছে মেসমশাইয়ের সেটা দেখে টেকে বলে যে ভালো হয়েছে, এটা কারেকশন করে দিলে হয়ে যাবে, পত্রিকায় ছাপানো যাবে। তারপরে মেসমশাই গল্পটা নিয়ে চলে যান, তার মধ্যে তখন আরো গল্প লেখে, ও প্রতীক্ষা করতে থাকে মেসমশাই কবে ওই গল্পটা প্রকাশ করে তার সামনে নিয়ে আসবে। একদিন মেসমশাই আনলেনও, এবং ওই গল্পটা নিয়ে বিভিন্ন জন তখন তাকে মন্তব্য করতে শুরু করলো। এক তো তার মেসো রয়েছে বলেই লেখা প্রকাশ হয়েছে, না হলে হতো না, ইত্যাদি ইত্যাদি নানান কথা। মা একরকম কথা বলছে, বাবা ছোট কাকু সবাই এক একজন এক রকম কথা বলছে। তারপরে ওকে পড়তে বলা হলো গল্পটা, এবং ও যখন ওই গল্পটা পড়ছে তখন ওর মনে হয়েছে যে তার জীবনের সব থেকে একটা দুঃখের দিন হচ্ছে এই গল্প, মানে এই গল্প যেটা সে মেসোর কাছে ছাপা দিয়েছিল সেইটা পড়ার সময়। কেননা ওই গল্পটা মেসোমশাই ছাপানোর নাম করে পুরোপুরি পাল্টে দিয়েছে, নিজের মানে কারেকশন করার নাম করে কি করেছে, পুরোপুরি পাল্টে দিয়েছে, যা সে লেখেনি সেটাও ওর মধ্যে চলে এসছে। ঠিক আছে, তার জন্য সে একটা প্রতিজ্ঞা করে, এরপরে যদি কখনো সে গল্প লেখে তাহলে কিন্তু সে নিজে নিজেই লিখবে এবং নিজেই পত্রিকায় প্রকাশ করতে দেবে। দেখো প্রথমে কি বলছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা দেখো, কোন কথাটা, নূতন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সে সব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে মেসোমশাই যে লেখক এইটা শুনে এবং তার বই ছাপা হয়েছে এটা শুনে কিন্তু তপনের চোখটা মার্বেল হয়ে গেল। তারপরে দেখো কি বলছে, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। ঠিক আছে, যে একজন লেখককে দেখা যায় এটাও জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। ঠিক আছে, এ বিষয়ে একটা সন্দেহের বাতাবরণ রয়েছে, কিন্তু নূতন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নূতন মেশোকে দেখে কি করছে, তপনের একটা জ্ঞানচক্ষু খুলে গেল। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান খেতে বসেই, আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমান। মানে পুরো দেখো একটা মানুষ যা যা করে, ও ভাবছিল যে লেখকরা বোধহয় তাই তাই করে না। ঠিক আছে, তার জন্যে ওর ধারণা ছিল অন্য, কিন্তু যখন ও এইটা দেখলো যে ঘুমের মধ্যে মানে ঘুমানোর সময় ঘুমান, চান করেন, চা খান, বাবা, মেসোমশাই, মেজো কাকু সবার মতো একই রকম একটা মানুষ, তখন একটু ধারণা পাল্টে যায়। তারপরে দেখো কি বলছে, ঠিক ছোট মামাদের মতো এই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গল্প করেন, প্রবল ভাবে গল্প করছেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে বুঝে, দেখা একদম পুরো অ্যাজ ইট ইজ মানুষের মতো। ওর ধারণা ছিল লেখকরা হয়তো মানুষ নয়, অন্য কোনো প্রাণী, অন্য কোনো গ্রহের জীব। ঠিক আছে,
মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি কি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেসোমশাই কিন্তু কদিন ছোটবেলাতে এই শ্বশুর বাড়িতে এসছেন, মেসোমশাইরও কদিন ছুটি রয়েছে। তাহলে তপনের কিন্তু একটা ছুটির কথা পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তার পাশাপাশি মেসোমশাই গরমের ছুটির জন্য এসছেন সেটা। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। এই লাইনটা কিন্তু দিয়ে দেয়, লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তপনের মতো কোনো একজন মানুষ। ঠিক আছে, এ বললো যে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, 3 নম্বরে দিয়ে দিল। তবেই তপনেরই বা লেখক হতে বাধা কি? যখন মেসোমশাই নিজেই মানুষ এবং লেখক, তাহলে তপনও মানুষ, তাহলে তপনও লিখতে পারবে। ঠিক আছে, তাই ও বলছে আমি তাহলে লেখক হতে আমার তো কোনো বাধা থাকছে না। ঠিক আছে, মেসোমশাই কলেজের প্রফেসর, তাহলে মেসোমশাই প্রফেশন কি রয়েছে? কলেজে কিন্তু একজন প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। হ্যাঁ, একটা দিবানিদ্রা দিচ্ছেন, দুপুরবেলায় ঘুমাচ্ছেন আর কি। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? তারপরে দেখো কি বলছে, ততক্ষণে গল্প ছোট মেশোর হাতে চলে গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। মানে ছোট মাসি একটা চিৎকার চেঁচামেচি করে উঠেছে যে তপনের মেশো যেমন গল্প লিখছে তপনও তো লিখেছে। সেইটা যখন মাসিকে দেখিয়েছে তখন মাসি একেবারে হইচই ফেলে দিয়েছে। হ্যাঁ, অবশ্য তপন মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়, স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নূতন বিষয় বুঝবে, রত্নের মূল্য জহরের কাছে। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাইন তুলে দেয়, রত্নের মূল্য জহরির কাছে। একটু পরে ছোট মাসি ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। ছোট মেশো ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং তপনকে বলছে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করার জন্য আর কি। ঠিক আছে, যে তখন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিয়ে দিলে ছাপতে দেওয়া চলে, একটু কারেকশন করে করে দেয়, এই লাইনটাও কিন্তু দেয়। হ্যাঁ, এই লাইনটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় যে করে, মানে একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোমশাইয়ের মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, মানে আনন্দে কান্না এসে যায় আর কি। ঠিক আছে, সেটার কথা বল। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে দিচ্ছে, তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। হ্যাঁ, এটা কে বলছে? মাসি বলছে কিন্তু। কাকে? মেসোমশাইকে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদকরা না করতে পারবে না। তাহলে এখানে সন্ধ্যা তারা একটা কি পত্রিকা, সন্ধ্যা তারা একটা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, একথা বলছে মেসোমশাই। তারপরে দেখো কি বলছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এই কথাটা কোথায় ওঠে? চায়ের টেবিলে ওঠে। ঠিক আছে, চায়ের টেবিলে কথাটা উঠছে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে না না, আমি বলছি তপনের হাত আছে। সবাই যখন শুনছে তখন একটু হাসছে, হঠাৎ করে ও কি লিখবে, কিন্তু মেশো বলছে না না, আমি বলছি তপনের হাত আছে। হ্যাঁ, চোখও আছে, নচেত নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা ভালো ওর হবে। ঠিক আছে, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। হ্যাঁ, তপন কি হচ্ছে, মেসোমশাইয়ের কথা শুনছে আরো বেশি আপ্লুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর মানে আরো একটা ভাবুক
ভাব চলে আসছে, তার জন্য বিহ্বল দৃষ্টি তাকায়। তারপর ছুটি ফুরালো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন কিন্তু অপেক্ষা করছে তার এই গল্পটা যদি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো যায়। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। মানে ও পুরো আগে শুনেছে, এবার পড়ছে, তার জন্য জানতে বাকি নেই। শুধু এইটুকুই জানা ছিল না, সেটা এমনই সহজ, মানুষই লিখতে পারে। নূতন মেশোকে দেখে জানলো আসল সেটা, মানে সেটা জানতে পারছে নূতন মেশোমশাইকে দেখে। তবে আর পায় কি? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে আস্তে খাতা, হোম টাস্কের খাতা আর কি, মানে যে আস্তে আস্তে খাতা বার করছে, যেটাও হোম টাস্কের জন্য মামার বাড়িতে নিয়ে এসেছিল। বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, মানে বিয়ে, মাসির বিয়ে, অথচ সেখানেও হোম ট্যাক্সের খাতাটা মা নিয়েছে। ঠিক আছে, তো সেই হোম ট্যাক্সের খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। তাহলে কোথায় গেছিল? তিনতলার সিঁড়িতে, মনে রাখবে কিন্তু। আর তোমরা বিশ্বাস করবেন কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প, মানে একটা আসনে বসেই সে লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, এই যে সত্যি হুবাহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। অর্থাৎ তপন কিন্তু আগে তো একটা মিশন নিয়ে চলে গেছে, আবার তপন আর একটা গল্প কিন্তু এখানে লিখে ফেলেছে। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, একই ব্যাপার, এটা দিয়ে প্রশ্ন দিতে পারে। একই ব্যাপার কোথা থেকে নেওয়া, কোন ব্যাপারটা ঘটেছে। ঠিক আছে, এই যে লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো, মাথার চুলটা খাড়া হয়ে উঠলো। এই যে সত্যি হুবাহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। ঠিক আছে, তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দূরিয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও। তাহলে ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত? বছর আষ্টেক, অর্থাৎ 8 বছর। ঠিক আছে, হলেও কিন্তু দুজনে সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছেই। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটার সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এই যে বেশ লিখেছিস রে, কোন কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোসো, তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষরে গাথা চেহারাটি, মানে আটোসাটো করে ছাপা, যেটা ছাপানো আর কি, ও যেটা মাসি নিয়ে চলে গেছে সেটা কথা বলছে, যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। আচ্ছা, তার মানে এই যে ছাপ, মানে মেশোকে দেখে অনুপ্রাণিত হয়েও তিনতলায় গেছিল, দুটো আলাদা গল্প নয়, একই গল্প। হ্যাঁ, মানে অনুপ্রাণিত হয়ে মেসোমশাই ও তিনতলার বাড়ির সিঁড়িতে, মানে মামার বাড়ির সিঁড়িতে গিয়ে বসে গল্পটা লিখেছিল, যে গল্পটা কিন্তু মাসি মেসোমশাইকে দেখিয়েছিল, এবং তারপরে মেসোমশাই যেটা নিয়ে চলে গেছে, সেই গল্পের ডিটেলস এর কথা এখানে বলছি, যে কিভাবে ওর লেখাটা শুরু করেছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তাহলে তপনের নাম কি কি হয়ে গেছে বাড়িতে? শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর উঠতে বসতেই ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে। তাহলে এই ঠাট্টা তামাশার মধ্যে আরো কটা গল্প লিখে ফেলেছে? দু তিনটে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। এই লাইনটা তুলে দেয়, যেন নেশায় পেয়েছে। কার, কেন, বা কোন প্রসঙ্গে এই উক্তি। ঠিক আছে, তারপর ছুটি ফুরালো, রীতিমতো পড়াশুনো শুরু হয়েছে।
পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারেই আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বাড়ি বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? এইবার আমরা জানবো যে তার মেসো তার গল্পটা ছাপিয়েছে এবং সেই ছাপানো গল্প সমেত তার বাড়িতে হাজির হয়েছে। দেখো কি বলছে, ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা, সেই পত্রিকা। ঠিক আছে, পত্রিকা। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন, মানে কোন হেতু বা কি জন্য সন্ধ্যা তারাটা কি নিয়ে এসছে? দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের গল্প, তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ? মানে ও ভাবতে পারছে না যে ওর গল্প ছাপা হয়েছে, প্রথম গল্প প্রথম লিখছে, পুরোটা ছাপা হয়ে গেছে সোনাদারা পত্রিকা। তার মানে মেসোমশাই সত্যিই ছাপিয়ে এসছে। হ্যাঁ, গল্পটা ছাপিয়ে নিয়ে এসছে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমনও অলৌকিক ঘটনা ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নামও রয়েছে। দেখো, তপনের গল্পের সূচিপত্রে কি নাম রয়েছে? প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। তাহলে গল্পের নাম কি আছে? প্রথম দিন। এবং লেখক হিসাবে কি নাম আছে? শ্রী তপন কুমার রায়। ঠিক আছে, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি, মানে এইটা একটা বড় কথা। হ্যাঁ, এই যে ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, মানে এইবার এই নিয়ে চর্চা হবে। ঠিক আছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাড়ি চমৎকার লিখেছে তো। বলছে বাড়ি চমৎকার লিখেছে তো। মেসোমশাই অবশ্য মৃদু মৃদু হাসেন আর বলেন, একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য। এই লাইনটা তোলে, নেহাত কাঁচা তো। এই পুরো লাইনটা তোলে, একটু একটু কারেকশন করতে হয়েছে, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা। মেসোমশাই কারেকশন করে দিয়েছে। ঠিক আছে, এবার এই নিয়ে দেখো কি বলছে। বাবা বলেন, তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, এমনটা কখনো হয়? সম্ভব নয়। হ্যাঁ, বাবা এবার একটু বললো। মেজো কাকু বললে, তা ওই রকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রকাশে প্রসাদটা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, আর মেশো শুধু কফি খাচ্ছে। তাহলে ছোট মাসি কি খাচ্ছে? ডিম ভাজা আর চা, মনে রাখবে কিন্তু। আর মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো? কোন আঙুল দিয়ে ছোঁয়ার কথা বলছে? কোড়ে আঙুল দিয়ে ছোঁয়ার কথা বলছে, মনে রাখবে। তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। মানে তপন এই সমস্ত যখন শুনছে, ওর আস্তে আস্তে না খারাপ লাগা শুরু হচ্ছে। যে আনন্দটা ছিল, যে সুখের দিনটার কথা ভাবছিল, সেটা কিন্তু আর নেই। কারণ কি, সবাই নানা কথা বলছে, মেসোমশাই নিয়ে গেছে, মেসোমশাই কারেকশন করেছে, তার জন্য প্রকাশ হয়েছে। ওর বাবা বলছিল এটা, মেজো কাকু বলছে ওরকম একটা মেসোমশাই যদি আমার থাকে তাহলে আমিও লিখতে পারবো, আমিও ছাপাতে পারবো গল্প। ঠিক আছে, আরো নানান জন মেসোমশাই কারেকশনের কথা নিয়ে বলছে, মেসোমশাই ছাপিয়ে দিচ্ছে সেই কথাটা বলছে। তো এই ব্যাপারটা ওর যেন খারাপ লাগা শুরু হয়ে গেছে। তাই ওর যে আহ্লাদটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আর হচ্ছে না। তারপরে কি বলছে দেখো, অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন, শুনি। বাবা তোর পেটে পেটে এত। ওর মা আবার বলছে যে, বাবা তোর পেটে পেটে এত, হ্যাঁ, তুই নিজে একবার নিজের মুখে পড়তো। হ্যাঁ, এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। তখন কি করছে? লজ্জা ভেঙে পড়তে যাচ্ছে। কেশে গলা পরিষ্কার করে নেয়। কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো আনকোড়া, অপরিচিত। আনকোড়া মানে নতুন। হ্যাঁ, অপরিচিত। এ লেখা তার হতে পারে না। হ্যাঁ, একটা মানে কেমন যেন তার খারাপ লাগা শুরু, আগে তো ছিলই, চারিদিকে নানান জন নানান কথা বলছে, তার উপরে আবার এই লেখা কারেকশনের নাম করে মেসোমশাই পরিবর্তন করেছে। তার জন্য ওর এইটা মনে হয়েছে যে এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। ঠিক আছে, তাহলে এই গল্পটা কিন্তু
তার কাছে একটা খারাপ লাগা শুরু হয়ে গেছে গল্পটা পড়তে যেয়ে। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই লাইনটা দিয়ে প্রশ্ন তোলে যে এর প্রত্যেকটি লাইন তো নূতন, আনকোরা, তপনের অপরিচিত। কেন এমন মনে হয়েছে তপনের? ঠিক আছে, তারপরে চলো কি বলছে। এর মধ্যেই তপন কোথা, তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নূতন করে লিখেছেন। নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়। কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? হ্যাঁ, তুই পড়ছিস না কেন? মানে এই জায়গাটা তপনের একটা কষ্ট ও যন্ত্রণা ফুটে উঠছে এই জায়গাটাতে। হ্যাঁ, বলছে আগাগোড়াই কারেকশন করে দিয়েছে মেসোমশাই, নতুন করে লিখেছেন। নিজের পাকা হাতে কলমে, নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খাচ্ছে সবার কাছে। কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল, অর্থাৎ আর বাক্য বের হচ্ছে না। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব উঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, মানে এটাও ওই সঙ্গে কিন্তু জুড়ে যাচ্ছে। ঠিক আছে, তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে, এইখানে ওর কান্না পেয়ে যায়। ঠিক আছে, ছাদে উঠে যায়। কোথায় তাহলে যাচ্ছে ও? গল্পটা পড়ে ছাদে উঠে যাচ্ছে এবং সেখানে গিয়ে শার্টের তলাটা নিচ্ছে, নিয়ে চোখ মুছছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা সে জানে না তপন। ঠিক আছে, কেন দুঃখের দিন সেটা কিন্তু তপন জানে না। দেখো, আমি যে গল্পের মধ্যে একটা কথা বলছিলাম, যে গল্পটাতে তোমার জ্ঞানচক্ষু খুলে যাওয়ার নাম দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু। ঠিক আছে, এখানেও কিন্তু তপনের একটা জ্ঞানচক্ষু খুলে গেছে। প্রথমত এক লেখক মেশো, তাইতে লেখক মেশো, ঠিক আছে, এই লেখক মেশো তিনি কিন্তু আহ যে মানুষ হতে পারে, মেশোমশাইকে দেখে তবেই তো বুঝতে পারছে লেখকরা মানুষ, তার আগে বুঝতে পারছিল, তাহলে ওখানে একটা জ্ঞানচক্ষু খুলে গেল। তারপরে ও লিখতে পারছে, লিখতে শুরু করেছে, এখানেও কিন্তু আর একটা জ্ঞান তার আসছে। তাহলে নামকরণের ক্ষেত্রে এই দুটো আসলো। আর অবশেষে যখন ও মেশোকে কারেকশন করতে দিয়েছিল, কারেকশন করে মানে মেশোকে ছাপাতে দিয়েছিল, এবং মেশো ছাপাতে দেওয়ার আগে তোমার হচ্ছে কারেকশন করার নাম করে পুরো গল্পটা পাল্টে দিয়েছে, এবং ওইটা পড়ে ওর যে কান্না পেয়ে গেল, তখন কিন্তু ওর আরো একটা জ্ঞানচক্ষু খুলে গেল। এবং তার পাশাপাশি ওই যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছিল, তখনও কিন্তু তার একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে আমি যদি ছাপাতে পারি, একমাত্র আমি সেটা প্রকাশ করতে পত্রিকার হাতে তুলে দেবো, অন্য কারোর কাছে নয়। আমি যদি লিখে সেটাকে পত্রিকায় ছাপাতে দেওয়া হবে, বা আমি দেবো, কারোর হাতে নয়। ঠিক আছে, তো এই সময় দেখো যেটা ছিল, মানে ধন্যি ধন্যি পড়ে গেছে, কিন্তু তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলা দিয়ে চোখ মুছছে। ঠিক আছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো নিজে দিয়ে দেবে। ঠিক আছে, যদি কখনো লেখা ছাপতে দেয়, এটাও কিন্তু লাইন তুলে দেয়। হ্যাঁ, যে কেন এই কথা ভেবেছে তপন। ঠিক আছে, নিজের কাঁচা লেখা ছাপা হোক, না হয় না হোক, নিজের যে কাঁচা লেখাটা সেটা হয় ছাপা হোক বা না হয় না হোক, কিন্তু ও আর কাউকে দেবে না। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এই লাস্ট লাইনটাও কিন্তু দিয়ে দেয় পরীক্ষায়, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কোন প্রসঙ্গে এমন কথা বলা হচ্ছে, বা কেন এমন প্রশ্ন করা হচ্ছে? এরপরে আমরা কি করব দেখো, এই যে গল্পটা পুরোটা পড়লাম, মানে সম্পূর্ণ একটা ধারণা আমরা তৈরি করার চেষ্টা করলাম। এবার এতে কিছু কিছু জায়গাতে আমি কিছু কিছু প্রশ্ন বলেছি। আর এবার আমরা এর পরবর্তীতে ভিডিওটা আমরা আনবো, সেখানে কিন্তু আমরা এই বিষয়ে প্রশ্ন আলোচনা করব। আর একটা কথা বলি, প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের যে গল্প, কবিতা বা যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা এইরকম ভাবে ডিসকাস করে দেব, এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসবো। আর এর সাথে সাথে আমাদের কারক তো আগে ভিডিও চলে গেছে, তোমরা অনেকে হয়তো দেখেছো, এবং এইভাবে প্রত্যেকটা টপিকেরই ভিডিও কিন্তু আমরা দিয়ে দেবো।
তো আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।